প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা এখন এই প্রশ্নটির সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। এই সৃজনশীল প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে এইচএসসি আইসিটি পরীক্ষা আসছিল। তোমাদের আইসিটি পরীক্ষাও কিন্তু ঠিক এভাবে প্রশ্ন আসবে, হয়তো হুবহু আসবে না। কেন আসবে না হুবহু? আইসিটি পরীক্ষার প্রশ্ন হুবহু করে না, কারণ ম্যাথ টাইপের তো কোনো না কোনো ভাবে একটু সংখ্যা পরিবর্তন করে দেয়, বাট নিয়ম কিন্তু একই থাকে। তো যারা বেসিক জানে তারা কিন্তু যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবে যদি প্রশ্ন ধরা শিখতে পারো। তো এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে প্রথমে বেসিক কমপ্লিট করা, তারপরে বিভিন্ন বোর্ড কোশ্চেন, তারপরে টপ 10 যে কলেজগুলো আছে সেই কলেজের প্রশ্ন প্র্যাকটিস করলে মোটামুটি তুমি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে। তো এক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে পারো। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সকল অধ্যায়ের ক এবং খ উত্তর সহ সাজেশন পাবে। প্রথমে বেসিক ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে দেওয়া হবে, তারপরে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু সময় থাকুক অতটুকু সময়ের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে পুরো বই। হ্যাঁ, আচ্ছা। তো দেখো এখানে একটা প্রশ্ন, উদ্দীপক কি বলছে? বলছে ক্রিকেট টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচে ক দলের ফারহান, ওহিদ ও নাফিজের রান মানে গড় রান যথাক্রমে। তো যথাক্রমে শব্দটি বলা থাকলে যার নাম আগে তার রানটা কিন্তু আগে, এটা বুঝতে হবে। তাহলে ফারহান, ওহিদ ও নাফিস, তার মানে ফারহানের রান হচ্ছে হেক্সাডেসিমেলে, ওহিদের রান হচ্ছে অক্টালে, আর নাফিজেরটা হচ্ছে বাইনারিতে। তো এই একটা লাইনের উপর ভিত্তি করে প্রশ্ন সাজানো হয়েছে। কতে বলছে ইউনিকোড কি? বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড প্রয়োজন তাকে ইউনিকোড বলে। আবারও বলছি, বিশ্বের যে কোনো ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড প্রয়োজন তাকে ইউনিকোড বলে। ওই যে শুরুতে বলছিলাম কিন্তু আমার কাছে মানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সকল অধ্যায়ের ক এবং খ উত্তর সহ সাজেশন যেগুলো 100% কমন উপযোগী। তো এক্ষেত্রে প্রতিটা অধ্যায়ে দেখা যাচ্ছে যে 8-10টি প্রশ্ন পড়লে কিন্তু কমন চলে আসবে। খতে বলছে 7-এর পরবর্তী সংখ্যা 10 ব্যাখ্যা করো, মানে 7-এর পরে 10 ব্যাখ্যা করো। তো পরের সংখ্যা বলতে বোঝায় 1 যোগ। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে 7-এর সাথে 1 যোগ করলে কোন সংখ্যা পদ্ধতিতে 10 হতে পারে? তো আমরা লিখবো 7-এর পরবর্তী সংখ্যা 10, এটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8-এর উপর ভিত্তি করে 7 এবং 1 যোগ করলে যোগফল 10 হয়। নিচে দেখানো হলো কথাটি বলে এইটা দেখাই দিবা। 7-এর 1 8-এর শূন্য, হাতের 1, অতএব 7-এর পরবর্তী সংখ্যা 10, এটি অক্টাল সংখ্যা, আর লেখা লাগবে না। গ নম্বরে বলছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে ফারহানের গড় রান কত দেখো তো। ফারহানের গড় রান হচ্ছে হেক্সাডেসিমেলে। তো প্রশ্ন আগে তোমাদের বুঝতে হবে। প্রশ্ন এখানে বলছে যে প্রচলিত সংখ্যা পদ্ধতি, মানে প্রচলিত মানে হচ্ছে যেটা আমরা সবসময় হিসাব নিকাশ করে থাকি, সেটা হচ্ছে কি দশমিক। তার মানে ফারহানের গড় রানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো আমি এখন গ নাম্বারটি করে দিচ্ছি, আর ঘ নাম্বারটি একটু মুছে রাখি কারণ আমাদের জায়গার দরকার হবে। ঘতে বলছে ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। মানে আমরা পার্থক্য বের করব যোগের মাধ্যমে, এক্ষেত্রে 2-এর পরিপূরক প্রয়োজন। তো গহ আমি করে দেবো, এখনই সমাধান করে দেবো সুন্দর করে লিখে, তোমরা নোট করে রাখতে পারো। আর গ নাম্বারটি আমি এখন করে দিচ্ছি আগে। তো গতে বলছিল যে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতি। অনেকে এই প্রচলিত কথাটি অর্থ বোঝে না। প্রচলিত মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, তার মানে ফারহানের রানকে আমরা এখন দশমিকে যাব। আর এক্ষেত্রে তোমার অবশ্যই বেসিক জানতে হবে, কারণ তুমি এই প্রশ্নটি মুখস্থ না, শুধু তুমি 24 সালে সব প্রশ্ন মুখস্থ করলেও কিন্তু কোনো লাভ হবে না, পরীক্ষা হুবহু আসবে না। আচ্ছা, তো গ লিখে লিখবা, লিখবা যে ফারহানের গড় রান প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো বা দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো, এই কথাটি বলে তুমি এখন দশমিকে নিবা। তো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হলো বেজের উপর পাওয়ার ধরে গুণ। তাহলে 4 গুণ 16 মানে 4 গুণ 16, তারপর যোগ ডি গুণ 16। এই পয়েন্ট দেওয়া লাগবে না, পয়েন্ট অটোমেটিকলি আমরা পেয়ে যাব। যোগ 3 গুণ 16 যোগ টি গুণ 16। এবার হচ্ছে বেজের উপর পাওয়ার ধরবো। তো বেজের উপর পাওয়ার ধর সিস্টেমটা হচ্ছে এই পয়েন্টের কাছে যে পূর্ণ সংখ্যাটি থাকে সেটার পাওয়ার হচ্ছে 0। ব্যাপারটা এরকম, 0 1, 0 ছোটকে -1 -2। তাহলে এই 0-র পরে যেগুলো থাকবে -1, 0-র বড় যেগুলো থাকবে 1।
তারপর মাইনাসের পরে হচ্ছে -2। যদি আরো থাকতো তাহলে এখানে 2 3 4 হইতো, এখানে যদি আরো থাকতো -3 -4 এরকম হইতো ব্যাপারটা। আচ্ছা এবার ক্যালকুলেশন করো। তো এই জায়গায় আমরা তিনটা কাজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাওয়ারের কাজ, গুণের কাজ, যোগের কাজ। তো তোমরা যারা এই ক্লাসটি করতেছো তোমরা এগুলো পারো, জাস্ট শুধু মনে রাখবা যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র বেজের উপর পাওয়ার ধরে গুণ। এবার আমরা ক্যালকুলেশন করব। 4 গুণ যে কোনো সংখ্যা বা পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়, ডি মানে 13। তো প্রথমে কিন্তু 13 লিখতে যাবে না, পরের লাইনে আর কি লিখবে এখানে। যে কোনো সংখ্যা আবার পাওয়ার 0 হলে ফলাফল 1, 3 এর জায়গায় 3, গুণের জায়গায় গুণ। এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, স্যার পাওয়ার যদি মাইনাস আকারে থাকে তাহলে কি করব? মাইনাস আকার মানে হচ্ছে, যখন মনে রাখবা কোনো সংখ্যা যদি পাওয়ার মাইনাস আকারে থাকে, মাইনাস মানে হচ্ছে 1 ভাগ। মাইনাস থাকলে এক ভাগ দিবা। এবার ধরো মাইনাস নাই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? 16 উপরে 1, এর অর্থ হচ্ছে 16। যে কোনো সংখ্যা আবার পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়। ওকে, আচ্ছা আবার প্লাস, আবার সি মানে হচ্ছে 12, গুণের জায়গায় গুণ। আবার আমরা দেখতে পাচ্ছি পাওয়ার মাইনাস আকারে, মাইনাস মানে 1 ভাগ দিয়ে নিবা। এবার ধরো মাইনাস নাই, তাহলে এখানে কত বসবে? এখানে হলো 256, কারণ ওই যে 16 উপরে 2 মানে 16 দুগুণী 32 হয় না, 16 গুণ 16 হয় 256। আশা করি বুঝতে পারছো। পাওয়ার মানে মাইনাস পাওয়ার আকারে থাকলে কি হয়? মাইনাস থাকলে 1 ভাগ হয়, আর উপরে যে সংখ্যা থাকে সেই সংখ্যা অনুযায়ী ক্যালকুলেশন করতে হয়। ওকে, পাওয়ারের কাজ হয়ে গেলে এবার গুণের কাজ করো। 4 64, 13 অক্ষে 13 যোগ এইখানে কার সাথে কার গুণ? এই 3 কার সাথে গুণ? উপরের সংখ্যার সাথে গুণ। তাহলে উপরে 3, নিচে 16। এখানে 12 হচ্ছে উপরে, নিচে হচ্ছে 256। এখন যোগ করলে হয়ে যায়। এবার এখন আমরা যোগ করতে পারতেছি না, কেন পারতেছি না? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে স্বাভাবিক অস্বাভাবিক সংখ্যা যোগ করা যায় না। তাহলে এটাকে আমরা ভাগ করে স্বাভাবিক সংখ্যা এসে যোগ করব। তো সেক্ষেত্রে এটা আমরা ধরো এই মুহূর্তে যোগ করে ফেলে। 64 আর 13 হচ্ছে কত? 74 77 যোগ। এবার তুমি 3 ভাগ 16 দেখবো যে 0 পয়েন্ট সামথিং আসবে। আবার 12 ভাগ 256-কে ক্লিক করো, দেখো 0 পয়েন্ট সামথিং আসবে, তারপরে যোগ করে দিলে অ্যান্সার পেয়ে গেলা। এতটুকু করলে তুমি গ নাম্বার হয়ে গেল, 3 পেয়ে গেলা। এবার গ নাম্বারটি আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো, গতে বলছিল যোগের মাধ্যমে পার্থক্য, অর্থাৎ ওহিদ ও নাফিজের রানের মানে গড় রান যোগের মাধ্যমে পার্থক্য। তো দেখো, যোগের মাধ্যমে পার্থক্য মানে 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক করতে হলে অবশ্যই তোমাকে বাইনারিতে যেতে হবে। মজার বিষয় হচ্ছে আমরা একটা অলরেডি বাইনারি পেয়ে গেছি, তাহলে কষ্ট করে আর এটা বাইনারি করা লাগবে না, শুধু এইটাকে আমরা বাইনারি করব। কিন্তু অনেক বইয়ে বা অনেক সার্ভে দেখি যে ছোট বড় চিনার জন্য দুইটাকে দশমিকে যায়, তারপরে হচ্ছে বাইনারিতে করে। এই ক্ষেত্রে তোমার অনেক সময় ব্যয় হবে, তুমি কখনো এই কাজটা করবা না। ছোট বড় চেনার জন্য দশমিকে যাওয়া লাগে না, সরাসরি বাইনারি থেকে বোঝা যায় ছোটকে বড়কে। যেমন ওহিদের রান, গহ উত্তর লিখবা, যে ওহিদের রান বাইনারিতে রূপান্তর করা হলো, তাহলে ওহিদের রান কত আছে? 127। হ্যাঁ, আমার তো জায়গা কম, একটু পাশেই করি। আচ্ছা, 127কে যদি তুমি বাইনারিতে নাও তাহলে হবে হলো এই 1 বানাইতে 001, শুধু সামনে 0 লিখলাম না, 2 বানাইতে 010, 7 বানাইতে 3টা 1, এটা পেয়ে গেলাম হচ্ছে ওহিদের রান, মানে অক্টালকে বাইনারিতে করলাম। আরেকটা হলো নাফিজ আছে, নাফিজ এটা তো সরাসরি বাইনারি দেওয়াই আছে, তাহলে নাফিজে দেওয়া আছে 101001। এখন প্রশ্ন হচ্ছে বড় কোনটা ছোট কোনটা আমরা চিনবো কিভাবে দশমিকে না গিয়ে? দেখো, এইখানেও 7টা, এইখানেও 7টা, তাহলে বড়কে ছোটকে বুঝবো কিভাবে? তুমি তো মোটামুটি গণনা করতে পারো, যেহেতু কলেজে পড়ো। আচ্ছা, গণনা করো তো, এখানে কত টাকা আছে? এখানে হচ্ছে 10,10,111। আচ্ছা, নিচে কত টাকা আছে? 10,10,101। তাহলে আমাকে বলো, 10,10,111 বড় নাকি 10,10,10,101 বড়? অবশ্যই 10,10,10,111 বড়। তার মানে উপরেরটা বড়, ওহিদের রানটা বড়। তার আমরা জানি যে যোগের মধ্যে পার্থক্য করতে হইলে ছোটটার 2 এর পরিপূরক করতে হয়, বড়টার শুধু বাইনারি মান। তো ছোট হচ্ছে নাফিজ, তো এইটাকে 2 এর পরিপূরক করবো আর এটার সাথে যোগ দিলে অঙ্ক হয়ে যাবে। এবার তুমি লিখবা যে নাফিজের গড় রান 2 এর পরিপূরক করা হলো। কি লিখবা বলো তো? লিখবা নাফিজের গড় রান
2 এর পরিপূরক করা হলো। তাহলে 2 এর পরিপূরক করি আমরা 1 0 1 0 0 0 1। এখানে এটার নাম হচ্ছে বাইনারি মান। বাইনারি মান, এই বাইনারি মানকে প্রকৃত মান নিতে হবে। তাহলে আছে 7টা, তাহলে আমরা সামনের বিটে যাব। সামনের বিট হচ্ছে 8, কারণ তোমরা জানো যে প্রথম বিট হচ্ছে 1, এরপর ডাবল করে করে, তাহলে 1 2 4 8 16 32। তো আছে 7টা, 7এর সামনের বিট হচ্ছে 8, 8 এ যাওয়ার জন্য একটা শূন্য লাগবে। আচ্ছা, এটার নাম হচ্ছে প্রকৃত মান। মানে আগেও যা ছিল এখনো তা, জাস্ট একটা শুধু শূন্য আমরা ব্যবহার করেছি। এই প্রকৃত মানকে উল্টাইলে আমরা পেয়ে যাবো একের পরিপূরক। উল্টাইলে বোঝো, মানে শূন্য থাকলে 1, 1 থাকলে শূন্য। আচ্ছা, এটার নাম হলো একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাবো। 0 আর 1 যোগ করলে 1, আর যা আছে তাই। এটার নাম হচ্ছে 2 এর পরিপূরক। এবার এই নাফিজের 2 এর পরিপূরক আর ওহিদের মানে বাইনারি সংখ্যা যোগ দিলেই যোগের মাধ্যমে পার্থক্য হয়ে যাবে। তাহলে ধরো নিচে তো জায়গা নেই, আমি পাশে করতেছি। এবার লিখবো অতএব যোগের মাধ্যমে পার্থক্য। অতএব নাফিজ মানে ওহিদ ও নাফিজের গড় রান যোগের মাধ্যমে পার্থক্য, এই কথাটি বলে এবার আমরা যোগ দিব। 1 0 1 0 1 1 1। আর এই মানটা আমরা পিছন থেকে আসবো যাতে এলোমেলো না হয়। 1 1 1 1, তারপর 0, তারপরে 1 0 1। এখন আমরা এটাকে যোগ দিব বাইনারি নিয়মে। 1 আর 1 2 এর 0, হাতে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 এর 1, আবার হাতের 1, 1 আর 1 2, 2 আর 1 3, আবার 3 এর 1, আবার হাতের 1, 1 আর 1 2 এর 0, আবার হাতের 1, 1 আর 1 2 এর 0, আবার হাতের 1, 1 আর 1 2 এর 0, আবার হাতের 1, 1 আর 1 2 এর 0, আবার হাতের 1, 1 আর 1 2 এর 0, হাতের 1 বসে গেল, কিছু নাই বসে গেল। দেখো আমরা 8 বিটকে গঠন করছিলাম, বাট এখানে আমরা যোগ করে 9 বিট পেয়ে গেছি। তাহলে কম্পিউটার অটোমেটিকলি ক্যারি বিটকে বাদ দিয়ে দেয়। এটার নাম হচ্ছে ক্যারি বিট। এখানে আমরা লিখবো ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তো ক্যারি বিট বাদ দিলে দাঁড়ালো কত? 1 1 0 বাইনারিতে। অর্থাৎ ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য হচ্ছে এইটা। এতটুকু করলে তুমি 4 এ 4 পেয়ে যাবে। তুমি সর্বোচ্চ চাইলে এই বাইনারিটাকে দশমিকে কনভার্ট করে দেখাইতে পারো। তো এটাকে যদি তুমি দশমিকে কনভার্ট করে দেখাও তাহলে হয় হলো 6 নম্বর, 6 10-এ। ওই 4 আর 2 6, মানে করলে 6 হবে বাস। তাহলে নাফিজ মানে ওহিদ ও নাফিজের রানের পার্থক্য হচ্ছে দশমিকে 6। এখন দশমিকে 6 কিনা যদি তুমি এটা এক্সট্রা প্রমাণ করতে চাও তাহলে এটাকে দশমিকে নাও, এটাকে দশমিকে নাও, দেখো দুইজনের পার্থক্য 6 হয়ে যাবে। কিন্তু এটা তোমার দেখান লাগবে না, ওইটা দশমিকে নিয়ে পার্থক্য দেখান লাগবে না, তুমি জাস্ট এতটুকু করলেই হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে যোগের মাধ্যমে পার্থক্য বের করতে হয় 2 এর পরিপূরকের সাহায্যে। তো পুরো সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদের সমাধান করে দিলাম। যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবে, আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। আর একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত অল্প সময়ের ভিতরে ভালো কিছু শিখতে চাইলে তোমরা দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। তোমার হাতে যে কয়দিন সময় থাকুক সেই কয়দিনই যথেষ্ট, অতদিন সময় লাগবেও না। তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব। তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।